সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তানিয়া তাসমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বোটানি ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। আজকে তোমাদের বোটানি নন মেজর ক্লাস নিচ্ছি। তো আজকে তোমাদের টপিক হচ্ছে পলিউশন অ্যান্ড কনজারভেশন। তো তোমাদের পলিউশনের দুটো টপিক আছে, একটা হচ্ছে এয়ার পলিউশন এবং আরেকটা হচ্ছে ওয়াটার পলিউশন। এই দুটো টপিকের উপর তোমাদের আছে এবং পলিউশনের সাথে কনজারভেশনের একটা সম্পর্ক আছে দেখে আমি তোমাদেরকে পলিউশন এবং কনজারভেশন এই দুটো টপিকের ক্লাস আজকে নিচ্ছি। তো পলিউশন সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি এবং পলিউশন নিয়ে অনেক ধরনের কথা শুনেছি এবং এই পলিউশন সম্বন্ধে আমাদের অনেক ধারণাও আছে। সুতরাং আশা করছি এটা তোমাদের বুঝতে খুব একটা কষ্ট হবে না। তো আমরা প্রথমেই জানি যে পলিউশন বলতে আমরা কি বুঝি বা দূষণ জিনিসটা আসলে কি। পলিউশন বলতে আসলে বোঝা যায় যে স্বাভাবিক বা সহজ কথায় বলতে গেলে কোনো জিনিসের বা কোনো অবস্থার স্বাভাবিক অবস্থা নষ্ট হয়ে যাওয়াটাই হচ্ছে পলিউশন। তো এই ক্ষেত্রে আমরা সাধারণত পরিবেশের এনভায়রনমেন্টাল যে পলিউশনটা বুঝি বা পরিবেশগত যে দূষণ, সেই দূষণের মধ্যে আমার অনেক ধরনের দূষণ আছে, যেমন মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, এই অনেক ধরনের দূষণ আছে। তো এই দূষণগুলোর মধ্যে তোমাদের সিলেবাসে যেহেতু আছে শুধুমাত্র বায়ু দূষণ এবং পানি দূষণ, তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে বায়ু এবং পানি যদি তাদের যে স্বাভাবিক যে গুণাবলী, সেই গুণাবলীটি যদি নষ্ট হয়ে যায়, সেখানে তাদের যে উপাদানগুলোর যে অনুপাত, সেই অনুপাতের মধ্যে যদি ভারসাম্যের বিঘ্ন ঘটে বা সেখানকার পরিবেশটা যদি বসবাসের অনুপযোগী হয়ে যায় জীবের জন্য, তাহলে এটাকে আমরা দূষিত পরিবেশ বলতে পারি বা দূষণ বলতে পারি। তাহলে এই দুই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেখানে পানি দূষণ হয়েছে বা বায়ু দূষণ হয়েছে। এই দূষণের জন্য সাধারণত কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস বা কিছু কিছু উপাদান দায়ী থাকে। এই উপাদানগুলোকে সাধারণত বলা হয়ে থাকে দূষক বা যে সমস্ত উপাদানের কারণে দূষণ হয়ে থাকে। তো এই উপাদানগুলোর মধ্যে থাকে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। তো দূষক সাধারণত কঠিন, তরল এবং বায়বীয় সব ধরনেরই হতে পারে। তো কঠিন দূষকগুলোর মধ্যে থাকে সাধারণত ময়লা, আবর্জনা, জীবদেহ, মরা পচা জীবদেহ, এগুলো সাধারণত কঠিন আবর্জনার মধ্যে থাকে। তারপরে আমরা যে রাস্তায় পিচ করি, সেই পিচও কিন্তু এক ধরনের দূষক পদার্থের মধ্যে পড়ে, সেটা এক ধরনের কঠিন দূষক। আবার তরল দূষকগুলোর মধ্যে থাকে যেমন আমাদের গলিত যে সমস্ত বর্জ্য পদার্থ, যেগুলো মিল কারখানা থেকে বের হয়ে সরাসরি নদীতে যেয়ে পড়ে, সেগুলো তরল বর্জ্য পদার্থ। এর মধ্যে সীসা থাকতে পারে, তারপরে তোমাদের এর মধ্যে অ্যামোনিয়া থাকতে পারে লিকুইড ফর্মে, এই বিভিন্ন ধরনের দূষক পদার্থ থাকতে পারে। আবার বায়বীয় দূষকের মধ্যে বোঝায় কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সিএফসি, এই জিনিসগুলোকে সাধারণত বায়বীয় দূষক বলা হয়ে থাকে। কিন্তু এই ম্যাটেরিয়ালস গুলোর জন্য, এই ইনগ্রেডিয়েন্টস গুলোর জন্য যদি মাটি বা পানিতে দূষণ ঘটে থাকে, তাহলে এগুলোকে আমরা দূষক বলতে পারি। তো প্রথমেই আসছে আমার বায়ু দূষণ। তো এয়ার পলিউশনের ক্ষেত্রে আমাদের এখানে আমরা চারটা পয়েন্টসে ভাগ করে নিয়ে দেখে আমরা পড়বো। যেমন বায়ু দূষণের ক্ষেত্রে আমরা প্রথমে বলতে পারি যে বায়ু দূষণের উৎসগুলো কি 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 উৎস থেকে বায়ু দূষণ হয়ে থাকে, এর কারণ কি, বায়ু দূষণের কারণ কি, এবং বায়ু দূষণের ফলে কি প্রভাব পড়ে, কি ক্ষতিকর প্রভাব পড়ে পরিবেশ এবং জীবে, এবং এই ক্ষতিকর প্রভাব থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। তাহলে প্রথমে আসছে যে এর উৎস কি, বায়ু দূষণের উৎস কি। উৎস প্রথমে আমি বর্ণনার ক্ষেত্রে বলবো এর উৎস, তারপরে বলবো কারণ, তারপরে বলবো হলো কি এর প্রভাব, এবং সবার শেষে বলবো এর প্রতিকার। তো আমরা জানি আমাদের রেনেসা পরবর্তী যুগে যখন থেকে শিল্পায়ন শুরু হয়েছে, 19 শতকের শুরুর দিক থেকে, বিশেষ করে 19 শতকের মাঝামাঝি পর্যায়ে যখন থেকে শিল্পায়নটা দ্রুত গতিতে এগিয়ে চলছে, তখন থেকে কিন্তু বায়ু দূষণের প্রকোপটা বেশি আকার ধারণ করেছে। তার আগে কিন্তু বায়ু দূষণ এত প্রকোপ আকার ধারণ করেনি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উৎসের মধ্যে প্রথমেই বলা যায় যে কালো ধোঁয়া। কালো ধোঁয়া, তো এই কালো ধোঁয়ার এই যে একটা কথার মধ্যে এখানে অনেকগুলো পয়েন্টস আছে। এই কালো ধোঁয়াটা প্রথমত আসে আমাদের মিল কারখানা থেকে, কলকারখানা থেকে আসে, শিল্প কারখানা থেকে আসে, এবং এই পিচের ভাটা থেকে কালো ধোঁয়া আসে। এরপরও যে পুরনো যে সমস্ত গাড়ি যানবাহন আমরা ব্যবহার করি, সেগুলো থেকেও কালো ধোঁয়া নির্গত হয়। কিন্তু এগুলো তো গেল এক ধরনের উৎস। এছাড়াও আমরা যে সিএফসি ইউজ করে থাকি, যেমন আমরা জানি না আমাদের অবচরে সেগুলোকে আমরা ব্যাপকভাবে ইউজ করে থাকি, যেমন এয়ার কন্ডিশন, তারপরে তোমার এয়ারোসোল, এগুলোর মধ্যে সিএফসি থাকে।
এই সিএফসিও কিন্তু বায়ু দূষণের একটা কারণ। তো এগুলোর সাথে আবার গ্রিন হাউস এফেক্টের একটা সম্পর্ক আছে, সেগুলো আমরা পরে জানবো। আবার মিল কারখানা থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইডের সাথে সাথে সালফার ডাই অক্সাইড বের হয়, নাইট্রোজেন ডাই অক্সাইড বের হয়, অ্যামোনিয়া বের হয়। তো এগুলোও কিন্তু বায়ু দূষণের একটা বড় কারণ। তো এখন আসা যায় যে আমরা উৎসর মধ্যে বলতে পারি যে শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া, ইটের ভাটা থেকে নির্গত ধোঁয়া, তারপরে হচ্ছে পুরনো যানবাহন থেকে যে ধোঁয়া বের হয় সেটা, তারপর নির্মাণ কাজ যখন হয়, কনস্ট্রাকশন যে কাজগুলো হয় সেখান থেকে যে ধুলো বালিগুলো বাতাসে মিশে, এই সবগুলোই কিন্তু বাতাসের মধ্যে একটা দূষণের সৃষ্টি করতে পারে। তো এগুলোকে আমরা উৎস হিসেবে বলতে পারি। এখন আমরা আসি যে কারণ বা কজ, এই উৎসগুলো কিভাবে বায়ু দূষণকে ত্বরান্বিত করে। তো প্রথমেই আসা যাক যে আমাদের মিল কারখানার যে কালো ধোঁয়া, সেই ধোঁয়াটার মধ্যে কিন্তু সাধারণত থাকে কি কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এই সমস্ত নাইট্রোজেন ডাই অক্সাইড, এই সমস্ত ক্ষতিকর গ্যাসগুলো থাকে। এখানে থাকে কি কার্বন ডাই অক্সাইড থাকে, সালফার ডাই অক্সাইড থাকে, নাইট্রোজেন ডাই অক্সাইড থাকে, নাইট্রাস অক্সাইড থাকে, নাইট্রিক অক্সাইড থাকে, এই সমস্ত গ্যাসগুলো থাকে। এগুলো কিন্তু বাতাসে মিশে বাতাসের যে অন্যান্য যে উপাদান সেগুলোর চাইতে যখন এগুলোর পরিমাণ বেশি হয়ে যায় তখন কিন্তু বায়ুতে এক ধরনের দূষণের সৃষ্টি হয়। তো এক নাম্বার আসলে যেমন মিল কারখানার ধোঁয়া থেকে এগুলো আসে। আবার আমরা যখন ইটের ভাটাগুলো কোনো লোকালয়ের আশেপাশে থাকে তখন সেই ইটের ভাটা থেকে আমরা সহজেই লক্ষ্য করে থাকি যে তার চিমনির সাহায্যে অনেক ধোঁয়া বের হয়ে আসছে, এবং এই ধোঁয়াটা সাধারণত সেখানে যদি জীবাশ্ম জ্বালানি ইউজ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে হয় সরাসরি কাঠকে বার্ন করা হয়, নয়তো সেখানে কয়লা ইউজ করা হয়। তো খুব কম ক্ষেত্রে দেখা যায় যে ইটের ভাটায় সিএনজি লিকুইড যে গ্যাস বা গ্যাস ব্যবহার করা হয়। তো গ্যাসের চাইতে দেখা যায় যে জীবাশ্ম জ্বালানি বেশি ইউজ করা হয়। তো জীবাশ্ম জ্বালানি বার্নের ফলে কিন্তু প্রচুর পরিমাণে বায়ু দূষণ হয়ে থাকে। উৎসের মধ্যে আরেকটা উৎস থাকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলেও কিন্তু প্রচুর পরিমাণে হিউজ অ্যামাউন্টের যে গ্যাস নির্গত হয় সেখানে কিন্তু মিথেন গ্যাসও থাকে, এবং এই মিথেন গ্যাস কিন্তু এক ধরনের গ্রিন হাউস গ্যাস। তো এই সবগুলোই কিন্তু আসলে গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি যেটাই বলছি সবগুলোই কিন্তু আসলে গ্রিন হাউস গ্যাস, এবং এই গ্যাসগুলোর উপস্থিতি কিন্তু বায়ুতে একদিকে যেমন দূষণ ঘটায় ঠিক তেমনি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। তো আরেকটা কথা এখন বলছি যে মিল কারখানার ধোঁয়ার কথাটা আসলো, এরপরে আসলো ইটের ভাটার কথা, যে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়ে থাকে। তো এই জীবাশ্ম জ্বালানি যে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করে সেটাও কিন্তু বায়ুকে দূষিত করে ফেলে। আবার আসা যায় যে আমাদের যে নির্মাণ সামগ্রী থেকে যে আমি বললাম যে ধূলি ধোঁয়াগুলো আসে, এখন আমরা দেখা যাচ্ছে যে রাস্তায় যখন রাস্তার কাজ করা হয়, রাস্তাকে যখন পিচ করা হয়, পিচের জন্য কিন্তু প্রচুর পরিমাণে বিটুমিনাসকে আমরা দেখেছি যে সেখানে বার্ন করা হয়, বিটুমিনকে বার্ন করা হয়। তো এটা এক ধরনের জীবাশ্ম ফুয়েল, এইটাকে বার্ন করা হয়। এই বিটুমিনকে বার্ন করার ফলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কালো ধোঁয়ার সৃষ্টি হয়। এই কালো ধোঁয়াটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড, এই গ্যাসগুলো যখন বাতাসে মিশে যায় তখন সেখানে বায়ু দূষণ ঘটায়। আবার কনস্ট্রাকশন এলাকা থেকে যেখানে প্রচুর পরিমাণে ইট, বালু, সিমেন্ট এগুলো ব্যবহার করা হয়, এবং এই ডাস্টগুলো বাতাসে মিশে গিয়ে প্রচুর পরিমাণে বায়ু দূষণ ঘটায়। এখন আমরা প্রচুর পরিমাণে কিন্তু আবার আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের ভৌত অবকাঠামো নির্মাণের জন্য প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলছি, এবং জনসংখ্যা বৃদ্ধির এই ঊর্ধ্বগতির ফলেও কিন্তু আমরা আমাদের ঘর বাড়ি, দালান কোঠা, অফিস আদালত, স্কুল কলেজ এগুলো নির্মাণ করার জন্য প্রচুর পরিমাণে আমরা আমাদের বনভূমিকে কেটে ফেলছি। এখন বনভূমি কেটে ফেলার ফলে কি হচ্ছে, এবং গোচারণ বা পশু চারণ করার জন্য ভূমির আমরা কি করছি, প্রচুর পরিমাণে পশু চারণ করছি। এর ফলেও কিন্তু আমার ভূমির যে উপরের লেয়ারটা সেটা কি হয়, ধূলিকণা আকারে উঠতে থাকে, এবং এই ধূলিকণাগুলো কিন্তু বাতাসের সাথে মিশে এক ধরনের দূষণ ঘটায়। এখন আসা যাক, আমরা যে গাছপালা হিউজ পরিমাণে কেটে ফেলি, তাহলে এই গাছপালার কিন্তু একটা প্রধান কাজ হচ্ছে যে বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইডকে তারা অ্যাবজর্ব করতে পারে। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা টক্সিক পদার্থ যা শুধুমাত্র গাছপালায় গ্রহণ করতে পারে, কিন্তু সেটা মানুষ বা কোনো জীব সেটাকে সরাসরি গ্রহণ করতে পারে না। কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বৃক্ষ নিধনের ফলে বায়ুতে বেড়ে যায় তখনও কিন্তু বায়ু দূষণ হয়। এগুলো গেল এর কারণ, বায়ু দূষণের কারণ। এখন আসা যাক যে বায়ু দূষণের ফলে কি হয়। তো তোমাদের প্রভাবের ক্ষেত্রে প্রথমেই বলা যায় যে এই যে ক্ষতিকর বিষাক্ত গ্যাসগুলো যখন বাতাসে মিশে যায় তখন এটা কিন্তু ইনহেলেশন বা নিঃশ্বাসের সাথে জীবের দেহে প্রবেশ করে।
এবং জীবের দেহে প্রবেশ করলে এগুলো জীবের যে অর্গানগুলো আছে সে অর্গানগুলো অনেক ধরনের ক্ষতি সাধন করে। প্রথমেই আসা যায় যে সেটা ফুসফুসের কি ক্ষতি সাধন করে। সাধারণত ফুসফুসের যে শ্বাসকষ্টজনিত যে সমস্যাগুলো যেমন অ্যাজমা, ব্রঙ্কাইটিস, এই সমস্ত রোগকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করে এই বায়ু দূষণ। এছাড়া বায়ু দূষণের ফলে বিষাক্ত যে টক্সিকগুলো, যে ভারী ধাতু যেমন লেড, সীসা, এগুলো যখন আমরা নিঃশ্বাসের সাথে গ্রহণ করি তখন এগুলো কিন্তু শরীরে নানা ধরনের এগুলো কার্সিনোজেনিক উপাদান হিসেবে কাজ করে এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের সৃষ্টি করতে পারে। আবার কি হবে, বায়ু দূষণের ফলে বাতাসে কি হবে, অক্সিজেনের পরিমাণটা যখন কমে যায়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়ে যায়, তখন সেই অবস্থাটা কিন্তু জীবকুলের বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়ে। আবার বাতাসে প্রতিনিয়ত যখন এই ধরনের গ্রিন হাউস গ্যাসগুলোর উপস্থিতি বাড়তে থাকবে তখন এগুলো কিন্তু গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী এবং এই গ্যাসগুলোর বৃদ্ধির কারণেই কিন্তু ওজোন লেয়ারে বড় বড় হোলের সৃষ্টি হচ্ছে। কারণ গ্রিন হাউস এফেক্টের ফলে কিন্তু ওজোন লেয়ারে বড় বড় হোল বা গর্তের সৃষ্টি হচ্ছে, যার ফলে সূর্যের অতি বেগুনি রশ্মি এবং অবলোহিত রশ্মি, এই রশ্মিগুলো পৃথিবীতে সরাসরি চলে আসে এবং এগুলো আসার ফলে কি হয়, মানুষের শরীরে স্কিন ক্যান্সারের সম্ভাবনা খুব বেশি পরিমাণে দেখা দেয় এবং বিভিন্ন জীবের মিউটেশন পর্যন্ত হতে পারে এই ক্ষতিকর রশ্মিগুলোর কারণে। এখন আসা যাক যে আমরা এই ক্ষতিকর প্রভাব থেকে কিভাবে এর আমরা প্রতিকার করতে পারি। প্রথমেই আসা যায় যে আমাদের যে ইটের ভাটাগুলো যেগুলো সাধারণত লোকালয়ে থাকে সেগুলো যদি আমরা লোকালয় থেকে দূরে স্থাপন করি এবং এসব ক্ষেত্রে আমরা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জীবাশ্ম জ্বালানিকে ইউজ করা হয়। মিল কারখানা থেকে সব জায়গায়, মিল কারখানা, ইটের ভাটা, সব জায়গায় আমাদের জীবাশ্ম জ্বালানিকে ইউজ করা হয়। এখন এই বায়োফুয়েল বার্নিং এর ফলে কিন্তু হিউজ অ্যামাউন্টের কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো নির্গত হয় এবং অনেক দেশে আছে যে অ্যাসিড বৃষ্টি হয়। অ্যাসিড বৃষ্টি জিনিসটা কি, যখন বাতাসে সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো যখন বেড়ে যায় তখন এগুলো বৃষ্টির পানির সাথে মিশে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং এগুলো বৃষ্টি আকারে ঝরে পড়ে, যেগুলোকে অ্যাসিড বৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টি কিন্তু অনেক পাখির দ্বারা মারা গেছে বিভিন্ন দেশে। তারপর বিভিন্ন দেশের যে দালান কোঠা আছে সেগুলোর হিউজ ড্যামেজ হয়েছে এই অ্যাসিড বৃষ্টির কারণে। অ্যাসিড তো তোমরা জানো যে অ্যাসিড অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস, আর বার্নিং করার ক্ষমতা আছে, যা পুড়িয়ে দেয়। এখন আসা যায় যে আমরা তাহলে এই কারখানাগুলোকে আমরা বায়োফুয়েলের পরিবর্তে এমন কোনো ফুয়েল ইউজ করতে পারি যার ফলে এই কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডটা কম নির্গত হতে পারে। তো এক্ষেত্রে সাধারণত যদিও প্রাকৃতিক গ্যাস এক ধরনের বায়োফুয়েল, তারপরেও দেখা যায় যে সেটার ব্যবহার কিন্তু তোমার এই হিউজ অ্যামাউন্টের যে কার্বন ডাইঅক্সাইডের নির্গমন এটাকে কমায়। বা আমরা সোলার এনার্জিকে ইউজ করতে পারি, তারপরে আমরা বায়ুকে উইন্ডমিল আকারে ব্যবহার করে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং সেই বিদ্যুতের সাহায্যে আমরা কলকারখানা চালাতে পারি। এইভাবে কিন্তু আমরা জৈব যে জ্বালানি সেটার উপর আমাদের নির্ভরতা কমাতে পারি। এখন আসা যাক যে আমরা যে সমস্ত যানবাহন ইউজ করি সেগুলোতে আমরা বললাম যে 20 বছরের পুরনো যে সমস্ত যানবাহন আছে সেগুলো সাধারণত বায়ু দূষণের একটা প্রধান উৎস হিসেবে কাজ করে। কারণ এগুলো ঠিক মতো তার জ্বালানিকে বার্ন করতে পারে না, বরং সে আংশিক বার্ন করে জ্বালানির একটা বেশি অংশ কালো ধোঁয়া আকারে নির্গত হয়। এতে একদিকে যেমন জ্বালানির অপচয় হয়, ঠিক তেমনি আরেকদিকে পরিবেশের দূষণ হয়। তো জ্বালানির এই অপচয়কে রোধ করার জন্য আমরা সাধারণত যেসব গাড়ির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, 20 বছরের বেশি হয়ে গেছে যেসব গাড়ির ইঞ্জিনের, সেগুলো ব্যবহার থেকে আমরা বিরত থাকতে পারি এবং গাড়িতে সাধারণত পেট্রোল, ডিজেল, অকটেন এগুলো ব্যবহারের পরিবর্তে আমরা সিএনজি বা এলপিজি কে ব্যবহার করতে পারি। সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এবং এলপিজি হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। তো এইভাবে আমরা এগুলোকে ইউজ করে কিন্তু আমরা আমাদের দূষণটাকে কমাতে পারি। আমরা পৃথিবীর অনেক উন্নত দেশে দেখেছি তারা কিন্তু কি করে, স্বল্প দূরত্ব বা যে সমস্ত দূরত্ব তারা যান্ত্রিক যানবাহনকে ব্যবহার না করে অতিক্রম করতে পারবে, সেই সব ক্ষেত্রে তারা কিন্তু বাইসাইকেল ইউজ করে। যেমন জাপানে আমরা দেখি যে তারা এই দূষণ রোধের জন্য খুব ব্যাপক হারে সেখানে সাইকেলের ব্যবহার আছে। সেখানে কিন্তু তারা সাইকেলে করে তাদের স্কুল, কলেজ, অফিস, আদালত সব জায়গায় তারা যায়। যে সমস্ত দূরত্বকে তারা মনে করে যে যান্ত্রিক বাহন দ্বারা এই দূরত্বটা অতিক্রম না করে একটি অযান্ত্রিক মানে যেখানে কোনো ফুয়েল ইউজ করা হয় না এই ধরনের বাহন দ্বারা সেই দূরত্বটা তারা অতিক্রম করে। কিন্তু এইভাবে আমরা আসলে অনেকাংশে বায়ু দূষণটা রোধ করতে পারি এবং
আমরা যদি সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন, যেটা CFC 11, CFC 12, CFC 13 আছে, এগুলোর ব্যবহার যদি আমরা কমিয়ে দিই, যেমন আমরা যদি রেফ্রিজারেটর, তারপরে এয়ার কন্ডিশন, অ্যারোসোল, রাবার কারখানা, এগুলোতে প্রচুর পরিমাণে রং বা পেইন্টিং এর কারখানা, সেগুলোতে প্রচুর পরিমাণে সিএফসি ইউজ করা হয়। এই ব্যবহারগুলো কমিয়ে এর বিকল্প কোনো কিছু যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা বায়ু দূষণ অনেকাংশে রোধ করতে পারবো। তো এরপরে তোমাদের যে টপিকসটা আছে সেটা হচ্ছে পানি দূষণ। বায়ু দূষণ এবং পানি দূষণ, এই দুটো টপিকসই তোমাদের আছে। এখন পানি দূষণ কি ভাবে পানি দূষিত হতে পারে আর কোন কোন ধরনের পানি দূষিত হতে পারে। আমাদের চারপাশে আমরা যত ধরনের পানি দেখি না কেন, যেমন সাগর, মহাসাগর, পুকুর, ডোবা, খাল, বিল, হ্রদ, নদী, যা কিছুই আছে না কেন, নদ নদী, সমস্ত ওয়াটার বডিজ গুলোই কিন্তু দূষিত হতে পারে যদি আমরা সেখানে দূষক পদার্থ অনিয়ন্ত্রিতভাবে ফেলতে থাকি। তো এই দূষিত পানির ক্ষেত্রে প্রথমেই দেখা যায় যে দূষিত পানির আসলে বিওডি বা ডিও জিনিসটা কমে যায়, ডিজলভ অক্সিজেনের পরিমাণটা কমে যায়, এবং সেখানে কি হয়, জীব বসবাসের একটা অনুপযোগী পরিবেশ সৃষ্টি হয়। স্থলভাগে যে জীবগুলো আমরা দেখতে পাই তার চেয়ে অনেক বেশি সংখ্যক জীব বৈচিত্র্য আছে আমাদের জলভাগে, যার অনেক কিছু এখন পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি। সুতরাং দূষণের দ্বারা যদি কোনো জলজ প্রাণী আমাদের আবিষ্কারের পূর্বেই বিলুপ্ত হয়ে যায়, তাহলে আমরা তাদের যে জিনোটাইপ বা জিন, যে তার যে জিনোম সিকোয়েন্স, সেটা জানা থেকে বঞ্চিত হব। এখন আসা যাক যে এই পানি দূষণের উৎস কি কারণে পানি দূষিত হয়। ঠিক একই কথাগুলো এখানেও আসবে, যে এখানে মিল কারখানার বর্জ্য পদার্থ ফেলে দেওয়ার মাধ্যমে, পলি সঞ্চয়ের মাধ্যমে, মাটি ক্ষয়ের মাধ্যমে, তারপরে তোমার নদীর দুই কূল ভাঙনের মাধ্যমে, তারপরে আছে যে আমরা যদি পানিতে যত ময়লা আবর্জনা ফেলে দিই সেটার মাধ্যমে, পলিথিন ব্যাগের কারণে, এই সমস্ত কারণে দেখা যায় যে ওয়াটার বডিজ গুলো পলিউটেড হয়ে যায়। তো আমরা কিভাবে, এই কারণটা কি, এখন দেখা যাচ্ছে অনেক মিল কারখানা আছে যেটা নদীর কূলে বা কিনারে সেগুলোকে ইচ্ছা করে স্থাপন করা হয় যাতে তার বর্জ্য পদার্থটা সরাসরি নদীতে নিক্ষেপ করা যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যখন বর্জ্য পদার্থটা সরাসরি নদীতে নিক্ষেপ করা হয়, তার কোনো রিসাইক্লিং না করে বা ওয়াস্ট ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা যে সমস্ত কারখানায় থাকে না, সেখানে সরাসরি বর্জ্য পদার্থ, বিশেষ করে ট্যানারি শিল্পের যে বর্জ্যগুলো সরাসরি নদীতে ফেলে দেওয়া হয়, সেখানে কিন্তু হিউজ অ্যামাউন্টের ভারী ধাতু থাকে, যেমন লেড থাকে, আর্সেনিক থাকে। এই জিনিসগুলো পানিকে খুব মারাত্মকভাবে দূষিত করে, এবং এই যে দূষক পদার্থগুলো, এই দূষক পদার্থগুলো ফুড চেইনের মাধ্যমে পানিতে বসবাসকারী জীবের শরীরে ঢুকে যায় এবং সেগুলো চক্রাকারে সেখানে চলতে থাকে। আরেকটা জিনিস আছে যে আমরা বর্তমানে অতি মাত্রায় কীটনাশক এবং রাসায়নিক সার জমিতে ব্যবহার করি। এখন মাটি এবং পানি কিন্তু কখনোই আলাদা বলে কোনো বিষয় থাকে না, এবং এই দুটো পাশাপাশি অবস্থান হলেও একটার দূষণ খুব শীঘ্রই আরেকটিকে দূষিত করে ফেলে। যখন আমরা হিউজ অ্যামাউন্টে ইনসেকটিসাইডস অ্যান্ড পেস্টিসাইডস অ্যান্ড কেমিক্যাল ফার্টিলাইজার্স ইউজ করি, তখন সেগুলো কি হয়, মাটি থেকে বৃষ্টির পানির সাহায্যে ধুয়ে তার যে পার্শ্ববর্তী জলাশয়গুলো আছে সেগুলোতে চলে যায়। এবং তোমাদের আমি যখন এর আগের দিন নাইট্রোজেন চক্র পড়িয়েছি, তখন আমি বলেছি যে কারখানার তৈরি যে নাইট্রোজেন সার আমরা মাটিতে ব্যবহার করি, সেটা কিন্তু ন্যাচারাল প্রক্রিয়ার যে ডিনাইট্রিফিকেশন, সেই প্রক্রিয়ায় অত দ্রুত ডিনাইট্রিফিকেশন সেখানে হয় না। ফলে সেই সারের অবশিষ্টাংশ পানি দ্বারা ধৌত হয়ে পার্শ্ববর্তী জলাশয়ে গিয়ে পড়ে, এবং সেখানে ইউট্রফিকেশন বলে এক ধরনের দূষণ দেখা যায়। মানে অতিমাত্রায় পুষ্টির আধিক্যের কারণে সেখানে এক ধরনের শৈবাল প্রাধান্য বিস্তার করে, এবং এই শৈবালগুলো একসময় অতিমাত্রায় গ্রোথ হওয়ার ফলে তারা কিন্তু একসময় মারা যায়, সেখানে সেডিমেন্টেশনের সৃষ্টি করে এবং জলাশয়ের গভীরতা কমতে থাকে। এখন আসা যাক যে ভূমিক্ষয় কিভাবে পানিকে দূষিত করে, বা নদীর তীর ভাঙ্গন কিভাবে পানিকে দূষিত করে, পলি কিভাবে পানিকে দূষিত করে। এখন আমার প্রত্যেকটি ওয়াটার বডিজের একটি নির্দিষ্ট নাব্যতা থাকে, সেই নাব্যতা যখন বাধাগ্রস্ত হয় তখন সেখানে এক ধরনের দূষণের সৃষ্টি হয়। তো আমরা যেহেতু ঘাটি অঞ্চলে আছি, এই জন্য স্বভাবতই আমাদের নদীগুলো প্রত্যেক বর্ষায় হিউজ অ্যামাউন্টের পলি উজান থেকে নিয়ে আসে, এবং নদীর গভীরতাটা ধীরে ধীরে কমতে থাকে। এছাড়াও বর্ষাকালে কিন্তু আমাদের অনেক নদীর দুই পার ভাঙতে থাকে, এবং এই ভাঙনের ফলেও কিন্তু প্রচুর পরিমাণে সেডিমেন্টেশন নদীর তলদেশে জমা হতে থাকে। এছাড়াও আছে ভূমিক্ষয়। ভূমিক্ষয় কিভাবে হয়, যখন ভূমির সার্ফেসের গাছপালাকে আমরা বিভিন্ন কারণে কেটে ফেলি এবং সেখানে পশু চারণ ভূমি হিসাবে সেটাকে ইউজ করি,
তখন সেখানে স্বভাবতই সেটা বাতাসের দ্বারা বা বৃষ্টির পানি দ্বারা সেই ভূমির উপরের অংশ উড়ে যায়। যখন বাতাসের দ্বারা উড়ে যায় তখন সেটা বায়ুতে মিশে বায়ুর যে পার্টিকেলস গুলো আছে তার সাথে মিশে গিয়ে এক ধরনের দূষণের সৃষ্টি করে, ধোঁয়াশার সৃষ্টি করে। আর যখন সেটা পানি দ্বারা বাহিত হয়ে পার্শ্ববর্তী জলাশয়ে যেয়ে পড়ে তখন সেটার নাব্যতা সে ধীরে ধীরে কমিয়ে ফেলে। তো এইভাবে কিন্তু এক ধরনের দূষণের সৃষ্টি হয়। যখন নাব্যতা কমে আসে তখন সেখানে কিন্তু ডিজেল অক্সিজেনের পরিমাণও কমতে থাকে এবং জীবের বসবাসের জন্য অনুপযোগী হয়ে যায়। আমরা দেখে থাকবো যে আজ থেকে 20 থেকে 25 বছর আগেও আমাদের দেশে এমন কিছু মাছের ভ্যারাইটি ছিল যেগুলো এখন আর পাওয়া যায় না, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। তো এগুলোকে এখন চেষ্টা করা হচ্ছে আর্টিফিশিয়ালি কিভাবে পুনরায় এদেরকে আমরা কৃত্রিম উপায়ে চাষ করে এদের সংখ্যা বৃদ্ধি করতে পারি। তো পানি দূষণের উৎস এবং কারণ তোমাদের বললাম। এখন আসা যাক এর ক্ষতিকর প্রভাব কি। তো কারণের মধ্যে আরো যে কারণগুলো আছে, যেমন আমরা ঘর বাড়ির বা আমাদের বাসগৃহের যে ময়লা আবর্জনা সেটাকে যদি সরাসরি পানিতে নিক্ষেপ করি বা থ্রো করি তাহলে সে তার মাধ্যমে হয়তো পানি দূষিত হতে পারে। এমনকি সুয়ারেজ যে লাইনগুলো সেই লাইনগুলোকে যদি আমরা পানিতে সরাসরি উন্মুক্ত করে দিই তাহলে সেখানে কিন্তু অনেক ধরনের মাইক্রো অর্গানিজমস থাকে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না। অনেক ধরনের ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া, ফানজাই এগুলো থাকে, এগুলো সরাসরি পানিতে মিশে যায়। আবার আমরা যদি পলিথিন ব্যাগ পানিতে ফেলতে থাকি, পলিথিন ব্যাগ কিন্তু পলিথিনটা সহজে, তোমরা জানো যে পলিথিন এমন একটা পলিমার ইথিলিনের যেটা সহজে ডিগ্রেডেশন যার হয় না, কয়েক হাজার বছর লেগে যায় এটা ডিগ্রেডেশন হতে। তো এই পলিথিনকে সরাসরি পানিতে ফেলে দিলে কি হয়, এখানে যে পানির যে স্রোত সেটার মাধ্যমে সেটা এক জায়গা থেকে প্রবাহিত হয়ে আরেক জায়গায় চলে যায়। আবার যদি ড্রেনে ফেলে দেই বা কোনো বদ্ধ পুকুরে বা হ্রদে ফেলে দেই তো সেটা সেখানেই আবদ্ধ অবস্থায় থাকে এবং সেখানে জীব চলাচলের জন্য একটা অনুপযোগী পরিবেশের সৃষ্টি করে। তো এখন ক্ষতিকর প্রভাবের মধ্যে প্রথমেই বলা যায় যে পানিকে যখনই আমি ভারী ধাতু বা মেটালগুলো পানিতে ফেলে দিচ্ছি, যেমন আর্সেনিক বা এই ধরনের লেড জাতীয় দূষকগুলো, তখন সেখানে কি হয়, তখন সেখানে দেখা যায় যে এগুলো ফুড চেইনের মাধ্যমে, আমি বললাম যে জীবের দেহে ঢুকে পড়ে এবং তার মধ্যে এরা মিউটেশন ঘটাতে পারে, এরা কার্সিনোজেনিক ক্যান্সার সৃষ্টি করতে পারে। এবং এই ফুড চেইনের মধ্যে ঢুকে যাওয়া মানে কিন্তু সেটা পরোক্ষভাবে কোনো না কোনোভাবে হিউম্যান বডিতে চলে আসতে পারে। এছাড়াও আসা যাচ্ছে যে আমরা যখন বললাম যে সুয়ারেজ লাইনটা যদি সরাসরি পানিতে ফেলে দেওয়া হয় কোনো রকম রিসাইক্লিং প্রসেসিং ছাড়াই, তাহলে সেখানে যে মাইক্রো অর্গানিজমগুলো আছে সেগুলো পানিবাহিত বিভিন্ন রোগের সৃষ্টি করে, যেমন টাইফয়েড, জন্ডিস, কলেরা, আমাশয়। এই যে পানিবাহিত যে রোগগুলো সেই রোগগুলো এই সমস্ত দূষিত পানির দ্বারা হতে পারে। এছাড়াও ময়লা পানির কারণে কিন্তু মানুষের স্কিনের বিভিন্ন সমস্যা হতে পারে। এই ময়লা পানি শুধুমাত্র যে মানুষের জন্য ক্ষতিকর তা না, দূষিত পানি জীবজন্তুর জন্য সমানভাবে ক্ষতিকর। এখন আসা যায় যে আমরা কিভাবে এর প্রতিকার করতে পারি। প্রথমে আসবে যে আমরা আমাদের যে কোনো ধরনের ময়লা আবর্জনা, বিশেষ করে আমাদের ঘর বাড়ির যে ওয়াস্ট প্রোডাক্টস বা কোনো মৃত জীবজন্তুকে আমরা সরাসরি পানিতে নিক্ষেপ করবো না, কারণ এগুলো ওখানে দূষণের সৃষ্টি করে। এরপর আসা যাক মিল কারখানার যে বর্জ্য পদার্থ বা ট্যানারি শিল্পের যে বর্জ্য, সেগুলোকে রিসাইক্লিং করার পরেই শুধুমাত্র ফেলতে হবে, এছাড়া ফেলা যাবে না। এমনকি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে বর্জ্যগুলো, যেগুলো অত্যন্ত তেজস্ক্রিয় পদার্থ, এগুলোকেও সরাসরি পানিতে ফেলা যাবে না। এরপরে আসা যাক আমরা আমাদের জমিতে কীটনাশক এবং কৃত্রিম যে সার সেগুলোর ব্যবহার কমিয়ে দেব। তো কীটনাশকের পরিবর্তে আমরা সাধারণত বায়োট্র্যাপ বলে যে সমস্ত বায়োলজিক্যাল প্রসেস আছে তার মাধ্যমে যদি আমরা কীটপতঙ্গকে মারার চেষ্টা করি এবং বায়ো ফার্টিলাইজার ইউজ করি, যেমন অ্যাজোলা, অ্যানাবিনা, এই সমস্ত নাইট্রোজেন ফিক্সিং যে উদ্ভিদগুলো আছে সেগুলোকে যদি বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করি, বা জৈব সার, আমরা সাধারণত জানি যে গোবরকে জৈব সার হিসেবে ব্যবহার করা যায়, বায়োগ্যাসের ফলে যে অবশিষ্টাংশ থাকে সেটাকে জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। এভাবেও কিন্তু আমরা জমিকে এই রাসায়নিক পদার্থ মুক্ত করতে পারি। তো এই গেল তোমাদের মাটি দূষণ এবং পানি দূষণ। এখন এর সাথে তোমাদের আমি আরেকটা টপিক রেখেছি, সেটা হচ্ছে কনজারভেশন। তো প্রথমে আমাদের জানতে হবে যে কনজারভেশন বা জীব বৈচিত্র্য বলতে আমরা কি বুঝি। এই পৃথিবীতে অসংখ্য ধরনের জীব প্রজাতি আছে এবং প্রত্যেকটি প্রজাতি একটি আরেকটি থেকে ভিন্ন। তারা কোন দিক থেকে ভিন্ন, তারা তাদের আচার আচরণ, তাদের ট্যাক্সোনমিক যে ক্লাসিফিকেশন, তার দ্বারা তাদের ফিজিওলজি, সাইটোলজি, তাদের যে অ্যানাটমি, সবকিছু থেকেই একটি প্রজাতি
আরেকটি প্রজাতি থেকে ভিন্ন। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এবং আর্টোকার্পাস হেটারোফাইলাস দুটি প্রজাতি সম্পূর্ণ ভিন্ন। তো এই প্রজাতির মধ্যে যে এত ভিন্নতা, এই জিনিসটাকে আসলে বলা হয় জীব বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য বলা হয় বা বায়োডাইভার্সিটি। এখন এই জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করাকেই বলা হচ্ছে বায়োডাইভার্সিটি কনজারভেশন। এই কনজারভেশন সাধারণত দুই ভাবে করা হয়ে থাকে, একটা হচ্ছে ইন সিটু কনজারভেশন এবং আরেকটা হচ্ছে এক্স সিটু কনজারভেশন। একটা হচ্ছে ইন সিটু কনজারভেশন এন্ড আরেকটা হচ্ছে এক্স সিটু কনজারভেশন। তো জীব সাধারণত সারা পৃথিবীতে তার ভৌগোলিক যে বিস্তার জীব সমূহের, তার অনেক ধরনের ভ্যারিয়েশন আমরা দেখতে পাই। যেমন সেটা টেম্পারেট অঞ্চলে এক ধরনের জীব থাকে, ট্রপিক্যাল অঞ্চলে অনেক ধরনের জীব থাকে। এমনকি আমাদের দেশে আমরা দেখে থাকি যে সুন্দরবনের জীবকুলের সাথে আমার যে লাউয়াছড়া যে সিলেটের ফরেস্ট, তার জীবকুলের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। কারণ একদিকে ম্যানগ্রোভ ফরেস্ট, আবার লাউয়াছড়াটা হচ্ছে আমার একটা এভারগ্রিন ফরেস্ট। তো এই দুই ফরেস্টের মধ্যে আমরা দেখতে পাই যে জীব বৈচিত্র্যের মধ্যে অনেক ধরনের পার্থক্য আছে। তো এই জীব বৈচিত্র্য গুলাকে আমি যদি তার নিজের জায়গায় রেখে সংরক্ষণ করতে চাই, তখন তাকে বলা হয় ইন সিটু কনজারভেশন। আর যদি আমি এই সমস্ত জীবকে আর্টিফিশিয়ালি কোনো একটা বনজ পরিবেশ সৃষ্টি করে সেখানে নিয়ে এসে সংরক্ষণ করতে চাই, তাহলে সেটাকে বলা হয় এক্স সিটু কনজারভেশন। এখন ইন সিটু কনজারভেশনের মধ্যে থাকে সাধারণত আমাদের যে ন্যাশনাল পার্কগুলো আছে, ইকো ফরেস্ট আছে, অভয়ারণ্য আছে, এইগুলো হচ্ছে আমাদের ইন সিটু কনজারভেশন। আর এক্স সিটু কনজারভেশনের মধ্যে থাকে বোটানিক্যাল গার্ডেন, সাফারি পার্ক, তারপরে ফিল্ড জিন ব্যাংক, এই জিনিসগুলো হচ্ছে এক্স সিটু কনজারভেশন। এখন কনজারভেশন বলতে কিন্তু শুধুমাত্র প্রাণীকে বোঝানো হয় না, সেখানে তার সাথে যে উদ্ভিদগুলো আছে সেটাও সম্পর্কযুক্ত। এই জন্য ইন সিটু কনজারভেশন এক্স সিটু কনজারভেশনের চাইতে অনেক বেশি সময় উপযোগী, যুগ উপযোগী এবং এটার সার্থকতা অনেক বেশি। ইন সিটু কনজারভেশনের ক্ষেত্রে দেখা যায় যে সেখানে তার নিজ পরিবেশে যখন একটি উদ্ভিদ এবং প্রাণীকে সংরক্ষণ করা হয়, তখন সেটি স্বাচ্ছন্দ্যে সেখানে তার নিজ ভৌগোলিক পরিবেশে সে নিজেকে সুন্দরভাবে বিস্তার লাভ করাতে পারে। কিন্তু এক্স সিটু কনজারভেশনে আমরা সাধারণত ভিন্ন কোনো একটা পরিবেশের উদ্ভিদকে বা প্রাণীকে এনে সেখানে আমরা সেটাকে সংরক্ষণ করি। তো দেখা যাচ্ছে যে সাফারি পার্কে সাধারণত কিন্তু এই সমস্ত প্রাণী উন্মুক্ত অবস্থায় থাকে এবং গাড়িতে করে সেখানে ঘুরে দেখার তাদের জন্য ব্যবস্থা থাকে। তো এই কনজারভেশন করার দরকারটা কি? কনজারভেশনের দরকার হচ্ছে এই কারণে যে আমাদের এই পৃথিবীতে যত ধরনের জীব বৈচিত্র্য আছে সবগুলোই কিন্তু ইকোলজিক্যাল দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সবগুলোই খাদ্য যে শৃঙ্খল ফুড চেইন, তার মধ্যে তাদের কোনো না কোনো অবদান আছে। এখন এই ফুড চেইনের মধ্যে থেকে যদি কোনো একটা জীব হারিয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায়, তাহলে তার পরোক্ষ প্রভাব অন্য যে জীবগুলো আছে তাদের উপর পড়ে। এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য এই উদ্ভিদ এবং প্রাণীর সকলেরই সংরক্ষণ করার প্রয়োজন আছে, যাতে কোনো উদ্ভিদ এবং প্রাণী হারিয়ে না যায়। কারণ এখনো অনেক উদ্ভিদ এবং প্রাণী আছে যাদের জেনেটিক জিনোম অ্যানালাইসিস করা সম্ভব হয়নি, ফলে তাদের যে শরীরে যে জিনের বৈচিত্র্য আছে সেগুলো এখনো আমরা জানতে পারিনি। তো সংরক্ষণের মাধ্যমে আশা করি অদূর ভবিষ্যতে আমরা তাদের জিন বৈচিত্র্য সম্পর্কে জানতে পারব। তো তোমাদের আজকের ক্লাসে আমার যে টপিকগুলো ছিল, আশা করি আমি সেগুলো তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি যে পলিউশন কাকে বলে, পলিউটেন্ট কারা, দূষণ কি, দূষক কি, বায়ু দূষণ, পানি দূষণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ, জীববৈচিত্র্য কিভাবে সংরক্ষণ করা যায়, এই বিষয়গুলো তোমাদের আজকে আলোচনা করেছি। আর আবার আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।